নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস এবং আমার সঙ্গে আছে সংবাদ প্রতিদিনের স্পোর্টস এডিটর রাজস্বী গঙ্গোপাধ্যায়। এবং রাত পোহালেই কিন্তু বিশ্বকাপ টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল, যেখানে মুখোমুখি হবে ভারত এবং ইংল্যান্ড। এবং তার আগে কিন্তু মুম্বাই শহর, মুম্বাই নগরী কিন্তু উত্তেজনায় কাঁপছে, উত্তেজনার পারদ চড়ছে। এবং রাজস্বী, অবশ্যই তোমাকে যেটা শুরু করব যে এই কনভারসেশনটা, যে 2023 এই মাঠেই বিরাট কোহলির অনবদ্য 17 রানের সাহায্যে কিন্তু ভারত সেমিফাইনালে জিতেছিল এগেনস্ট নিউজিল্যান্ড। ওয়াংখেড়ে মানেই কিন্তু একটা নস্টালজিয়া, একটা মানে একটা ইতিহাস, কীভাবে ব্যাখ্যা করবে। এবং তারও আগে কিন্তু 1987 রিলায়েন্স কাপে কিন্তু এই মাঠে কিন্তু ভারতকে হারতে হয়েছিল এগেনস্ট ইংল্যান্ড, এবং গ্রাহাম গুচের সেই অনবদ্য 17 রান কিন্তু ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল। ইন্ডিয়া কিন্তু সেবারে ফেভারিট ছিল, এবং কিন্তু ইভেনচুয়ালি ইংল্যান্ড হেরে গেছিলো, অস্ট্রেলিয়া ইডেন গার্ডেন্সে গিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। ওয়াংখেড়ে নিয়ে কী বলবে? মানে তুমি দীর্ঘদিন ধরে আসছো, ওয়াংখেড়েতে ম্যাচ কভার করছো, এবারে সেমিফাইনালটাকে কীভাবে দেখছেন বিল্ড আপটা? ওয়াংখেড়ে দেখো, ওয়াংখেড়ে আমার কাছে সবসময় একটা মিশ্র অনুভূতি নিয়ে এসছে। যে এখানে যেরকম ভারতীয় ক্রিকেটের স্মরণীয় কিছু লোকগাথা যেমন সৃষ্টি হয়েছে, একই সঙ্গে এখানে আবার দুঃখের কিছু রাত বলুন বা মুহূর্ত বলুন, সেটারও জন্ম হয়েছে। যেমন তুমি বললে 87, আমি বলবো 2016 টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল, এরকমই একটা সেমিফাইনাল ছিল। সবাই ধরে নিয়েছিল ইন্ডিয়া জিতবে। সেই সেমিফাইনালে বিরাট কোহলি অসামান্য একটা ইনিংস খেলেন, ব্লেজিং ফর্মে ছিলেন বিরাট কোহলি সেই ওয়ার্ল্ড কাপটায়। বাট তারপরে আমরা দেখি যে সিমন্সের ওই একটা ইনিংস সব হিসেব নিকেশ বদলে দেয়। আবার এই মাঠেই আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছি 2011 সালে। সো আবার লাস্ট তুমি যে 2023টা যেটা বললে, ওইটারও অবিস্মরণীয় ম্যাচ। মানে আমার রিসেন্ট পাস্টে দেখা মানে সবচেয়ে, মানে একটা কথা বলে না, একটা কথা আছে না যে অকেশন, একটা ক্রিকেট ম্যাচ কীভাবে অকেশন হয়ে যেতে পারে, সেটা 2023-এর ওই ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল বোধহয় তার সবচেয়ে বড় প্রমাণ। একে তো ওই ম্যাচটায় মানে ক্রিকেটের ঈশ্বর যাকে আমরা বলি, সচিন তেন্ডুলকর, উনি মাঠে ছিলেন। তার ডিসাইপল বিরাট কোহলি, তিনি সেই দিন 50th সেঞ্চুরিটা করেন, এবং করে মাঠের মধ্যে সচিনকে বাও করেন, ঝুঁকে প্রণাম করেন। এবং মানে গ্যালারি পাগল হয়ে গেছিল, উন্মত্ত হয়ে গেছিল। এবং সেদিন মাঠে একজন ফুটবল আইকনে ছিলেন, ডেভিড বেকহ্যাম। তিনি ইউনিসেফের অ্যাম্বাসাডার হিসেবে এসেছিলেন। এবং ওই যে মাঠের মধ্যে বেকহ্যামের সাথে সচিনের মিট হচ্ছে, বিরাটের সাথে বেকহ্যাম, দুজন একটা ফ্রেম তৈরি হচ্ছে, মানে ওই যে বললাম না অকেশন। এবং ওই ম্যাচটা ড্যারেল মিচেল অসামান্য ইনিংস খেলেছিলেন, সেঞ্চুরি করেছিলেন। বাট ইন্ডিয়া শেষ পর্যন্ত 70 রানে জিতেছিল, এবং ফাইনালে গিয়ে আহমেদাবাদটা আমাদের কাছে সবার কাছে এখনও স্কার। মানে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তারপরে হয়েছি, চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছি, বাট ঠিক আছে, সেটা অন্য কথা। বা ওয়াংখেড়ে নিয়ে যখন যদি বলতে হয় আমার কাছে, যে এটা কী বলবো, একটা মিশ্রণ, মানে সুখ আর দুঃখের মিশ্রণ। কখনো সুখ, কখনো দুঃখ। আমি জানি কালকে কি অপেক্ষা করে আছে। এক্স্যাক্টলি আমরা কেউই জানি না কালকে কি অপেক্ষা করে আছে। তবে অবশ্যই ধারে এবং ভারে কিন্তু ইন্ডিয়ান টিম ডেফিনেটলি উইল স্টার্ট অ্যাজ ফেভারিটস। আশা করা হচ্ছে যে ভারত কোনো পরিবর্তন করবে না, ভেরি আনলাইকলি যে কোনো পরিবর্তন করবে। কিন্তু রাজস্বী, আজকে যদি আমরা বলি যে আজকে অপশনাল প্র্যাকটিস ছিল ভারতীয় দলের, কিন্তু যথারীতি গতকালের মতন আজকেও কিন্তু পিচ ঘিরে কিন্তু নাটক ছিল শুরুতেই। আমরা দেখলাম গৌতম গম্ভীর তিনি গেলেন, এবং সেখানে তখন সেই মুহূর্তে উপস্থিত বিসিসিআইয়ের 2 কিউরেটর আশিস ভৌমিক এবং তাপস চ্যাটার্জি। এবং দীর্ঘক্ষণ কথা বলার পরে কিন্তু তারপরে কি করা হলো, উইকেটে জল দেওয়া হলো। এবং সেই জল দেওয়া চললো মিনিট 10, এবং তারপরে হেভি রোলার চালানো হলো। তার কিছুক্ষণ পরে লাইট রোলারও চললো। রাজস্বী, উইকেট কিন্তু বরাবরই কিন্তু আমরা দেখেছি যে গৌতম গম্ভীরের একটা অবসেশন আছে। এমন নয় যে শুধু গৌতম গম্ভীর, এর আগে রাহুল দ্রাবিড়কেও আমরা দেখেছিলাম। ওয়াংখেড়ের উইকেট কীভাবে দেখছো? বিশেষ করে লাস্ট দুটো ম্যাচে ভারত যে উইকেটে খেলেছিল, দারুণ উইকেট ছিল। চেন্নাইতে বলো বা ইডেন গার্ডেন্সে বলো, যেখানে রান উঠেছিল, ভারত কিন্তু ভালো উইকেটে কিন্তু এই ভারতীয় দলকে কিন্তু রোখা দেয়। তোমার কি অ্যাসেসমেন্ট উইকেটটা নিয়ে? আমার মতে উইকেট যদি ভালো হয় তাহলে সেখানে ম্যাচ জেতার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। কারণ আমাদের টিম তো কারো চেয়ে কম নয়। আমাদের টিম ওয়ার্ল্ড বিটার টিম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম, এটা আমাদের টাইটেল টু ডিফেন্ড, রাইট? তাহলে আমি কেন টার্নার চাইবো, বা আমি কেন অন্যরকম কিছু চাইবো? আমি তো অলওয়েজ চাইবো ভালো উইকেট, যেখানে আমার অ্যাডভান্টেজ অলওয়েজ থাকবে। আমি যদি আমি যদি টার্নারের দিকে যাই, একটা তো চান্স থাকে সেটা বাউন্স ব্যাক করে আমার দিয়ে ঘুরে এলো, বুমেরাং হয়ে আমাকেই হার্ট করলো। আমি সেটা কেন চাইবো? বাট আমি যেটা দেখতে পাচ্ছিলাম যে আজকে বেশ কিছুটা ঘাস সেটা ছাড়া আছে এখনও।
হয়তো কাটা হবে। তবে জলের ব্যাপারটা আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে যে মুম্বাইতে এখন প্রচণ্ড গরম, মানে আমি তো শুনছিলাম ইয়েলো অ্যালার্ট মোটামুটি চলছে। এই গরমের মধ্যে এটা ফার্স্ট অফ অল রেড সয়েল পিচ, আমি যদি খুব ভুল না করি, তো রেড সয়েল পিচে যদি জল না দেওয়া হয় তাহলে কিন্তু পিচ ভেঙে যাবে, এবং পিচ ভেঙে গেলে তখন সেটা মানে অ্যাব্রাপ্ট টার্ন করতে পারে। এবং মর্কেলও বললো আজকে সাংবাদিক সম্মেলনে, ভারতীয় দলের বোলিং কোচ এসেছিলেন এবং তিনিও বললেন যে উইকেটে জল দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যে এত প্রচণ্ড গরম এই মুহূর্তে, প্রচণ্ড গরম, এবং ঘাসটাও দরকার পড়ে উইকেটটা বাইন্ড করে রাখার জন্য। আর মানে আদারওয়াইজ ওই যেটা বললাম, জল আপনি যদি না দেন, উইকেটে যদি গ্রাস না রাখেন, তাহলে উইকেটের বাইন্ডিংটা হবে না, তো উইকেট ভাঙতে শুরু করবে। কালকে সকালটাও মাথায় রাখতে হবে, কালকে সকালবেলা আবার এরকম সূর্য উঠবে, দুপুরবেলা এরকমই রোদ উঠবে, খেলা কিন্তু রাত্রিবেলা। সো এই উইকেট যাতে কোনোভাবে ডিটোরিয়েট না করে। আমরা দেখেছি ওয়াংখেড়েতে ফার্স্ট ম্যাচটা আমরা কিন্তু মানে ভালো রকমভাবে বিপাকে পড়ে গেছিলো ভারতীয় টিম, ইউএসের সাথে খেলা ছিল, সেখানে 6-7 উইকেট দ্রুত পড়ে গেছিলো। সো আইসিসিরও একটা নিশ্চয়ই ভাবনা চিন্তা আছে যে আইসিসির ওয়ার্ল্ড কাপে যদি ওরকম একটা ব্যাটিং বিপর্যয় কেউ দেখে, ইন্ডিয়ার মতো একটা টিমের, যারা কিনা ব্যাটিং হেভি টিম এবং বলবো মানে ওয়ার্ল্ড ক্লাস ব্যাটাররা যে টিমে আছে, তারা যদি খেলতে গিয়ে অসুবিধায় পড়ে একটা পার্টিকুলার পিচে, সেটা আইসিসির পক্ষেও ভালো বিজ্ঞাপন নয়। আইসিসি অবভিয়াসলি চাইবে ভালো উইকেটে খেলা হোক, আমার মনে হয় সেটারই প্রস্তুতি, সেটারই চেষ্টা বিচিত্র করছে, এবং আমার বিশ্বাস ভালো উইকেটে খেলা হলে ইন্ডিয়া জিতবে। অবশ্যই মানে আমরা সবাই আশা করি যে ভালো উইকেটে খেলা হবে, স্পোর্টিং উইকেটে খেলা হবে। কিন্তু ওয়াংখেড়ের উইকেট নিয়ে যদি বলতে হয়, কিন্তু প্রথম ম্যাচটা যদি আপনাদের মনে থাকে এগেনস্ট ইউএসএ, উইকেট কিন্তু ডাবল পেস ছিল, উইকেট স্লো হচ্ছিল, এবং ইন্ডিয়া অ্যাট ওয়ান পয়েন্ট অফ টাইম ওয়াজ 77 for 6। সেখান থেকে সূর্যকুমার যাদবের একটা অনবদ্য 80 রানের ইনিংস কিন্তু ইন্ডিয়াকে বৈতরণী পার করতে সাহায্য করেছিল। রাজু, এবারে যদি আমরা আসি যে প্লেয়িং কম্বিনেশন, অবশ্যই আজকে একটা জিনিস বলে দিই যে আজকে বরুণ চক্রবর্তীকে কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু স্পট বোলিং করতে দেখা গেল। আজকে অপশনাল প্র্যাকটিস সেশনে ভারতীয় দলে 4 জন মাত্র এসেছিল, কে তিলক ভার্মা, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর। যদিও ওয়াশিংটন সুন্দর এবং রিঙ্কু সিং আদৌ সুযোগ পাবে কিনা আমি অন্তত খুব সন্দিহান। আমি যেটা শুরুতেই বললাম যে ইটস ইজ লাইকলি গোয়িং টু বি অ্যান আনচেঞ্জড 11। রাজু, প্লেয়িং 11-এ তুমি কি কোনো পরিবর্তন দেখছো? পরিবর্তন আমি দেখছি না, কিন্তু একটা মজার জিনিস দেখছি, সেটা হলো যে বিশ্বকাপ শুরুর মাস 2 আগে বা মাসখানেক আগেও যদি বলি, আমাদের সবচেয়ে বড় অস্ত্রের নাম ছিল বরুণ চক্রবর্তী বোলিংয়ে। আর সবচেয়ে বেশি সেই সময় যদি সবচেয়ে বেশি অবিন্যস্ত কাউকে দেখিয়ে থাকে, তার নাম হচ্ছে সঞ্জু স্যামসন। 1-1.5 মাস গেল, ক্রিকেট বলে না যে ক্রিকেট এমন একটা অনিশ্চয়তার খেলা, কখন কাকে তুলবে কখন কাকে ফেলবে কেউ জানে না। সেই সময় ভারতবর্ষের মিডিয়া অনেকেই লিখেছিল, গাঙ্গুলিও গতকাল বলেছিলেন যে তিনি কাগজ খুলতেন আর হেডলাইন দেখতেন সঞ্জু টিমে থাকার যোগ্যই নন। অথচ দেখুন লাস্ট 2 ম্যাচে এসে সঞ্জুই আপনার সবচেয়ে বড় ভরসা। আর বরুণ চক্রবর্তী, যিনি কিনা আপনার ব্রহ্মাস্ত্র ছিলেন, বুমরা বাদ দিলে ব্রহ্মাস্ত্র আপনার টিমের, তিনি এখন চীনের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ তাকে আজকে নিয়ে মর্নি মর্কেল এবং ইন্ডিয়ার যে সাপোর্ট স্টাফ গ্রুপ যেভাবে তার লেন্থ নিয়ে তার সাথে ইন্টেন্স ডিসকাশন করেছেন, তাতে বোঝাই যাচ্ছে বরুণ চক্রবর্তী তার লেন্থ নিয়ে সমস্যায় পড়েছেন। এবং সেটা কিন্তু লাস্ট 3টে ম্যাচে যদি আপনারা দেখেন, 3টে ম্যাচে 122 রান দিয়েছেন বরুণ চক্রবর্তী, ইফ আই এম নট রং। হ্যাঁ রাজু, অবশ্যই এই ম্যাচটাই কিন্তু আরও একজনের দিকে কিন্তু নজর থাকবে, অভিষেক শর্মা। মানে তুমি একটু আগেই বলছিলে না যে উদাহরণটা সুন্দরভাবে টানলে, অভিষেক শর্মা বিশ্বকাপের আগেও যাকে নিয়ে হইচই ছিল, কিন্তু এই বিশ্বকাপটা কিন্তু শুরু করলেন পরপর 3টে শূন্য দিয়ে। তারপরে হ্যাঁ, একটা তার মাঝখানে 61 রানের একটা ইনিংস ছিল, কিন্তু ওভারঅল হি লুকড অফ কালার। এবং গতকাল প্র্যাকটিসেও কিন্তু যে 20 মিনিট ব্যাট করলেন, খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেননি। তো অভিষেক শর্মা নিয়ে কি বলবে? ইজ ইট বিকামিং আ কনসার্ন নাকি না? অবশ্যই এই মুহূর্তে অভিষেক শর্মার ওপরেই কিন্তু আস্থা রাখবে, কিন্তু তার সত্ত্বেও শুরুটা কিন্তু ভালো হওয়া দরকার ভারতের জন্য। ইট ইজ এ কনসার্ন, আমি বলবো ইট ইজ এ কনসার্ন। কিন্তু এখন যদি টিমে আপনি আপনি যদি টিমে এখন বেশি নাড়াচাড়া করতে যান, তাহলে কিন্তু মানে হিতে বিপরীত হয়ে যেতে পারে। আপনাকে তাহলে আবার পুরো ব্যাটিং অর্ডার চেঞ্জ করতে হবে, অভিষেককে যদি বসাতে হয় আপনাকে তাহলে রিঙ্কুকে আনতে হবে, রিঙ্কুকে আনতে গেলে আবার আপনাকে কিষানকে ওপেনে পাঠাতে হবে সঞ্জুর সাথে। সো আপনাকে ব্যাটিং অর্ডারটা আবার সাফেল করতে হবে। আপনি লাস্ট 2টো ম্যাচ যেভাবে ব্যাটিং অর্ডার নিয়ে খেলেছেন সেটা সাফল্য পেয়েছেন। অভিষেক শর্মা আমার যেটা সবচেয়ে, তিনি রান পাচ্ছেন কি পাচ্ছে না সেটা কোনো বড় ইস্যু নয়। ব্যাটার 10টা ম্যাচের মধ্যে 4টে ম্যাচে ম্যাক্সিমাম রান পাবে, সেটা করলে তাকে বিরাট কিছু ধরে নেওয়া হয়, মানে সাকসেসফুল ধরে নেওয়া হয়।
রান পাচ্ছেন কি না দ্যাট ইজ নট মাই কনসার্ন। আমার কনসার্নটা হলো অভিষেক শর্মা যেরকমভাবে ক্যাচ ফেলেছেন আগের দিন, দুখানা ক্যাচ যখন একজন প্লেয়ারের হাত থেকে, অভিষেক শর্মা কিন্তু ভালো ফিল্ডার, এবার তার হাত থেকে ওরকম ক্যাচ পড়ছে মানে আমি মানতে পারি, অনেকে বলতে পারেন ডিউ ছিল, ইডেনে মারাত্মক শিশির পড়ছিল, হতে পারে জেসন হোল্ডারের হাত থেকেও ক্যাচ পড়েছে, বাট ব্যাক টু ব্যাক দুটো, মানে কোথাও গিয়ে মনে হচ্ছে তিনি মানে তার কনফিডেন্সটা কিছুটা হলেও টাল খেয়েছে। সেটা তিনি ব্যাট হাতে সেভাবে রান পাচ্ছেন না বলেই হয়তো টাল খেয়েছে, বাট খেয়েছে। সো বাট মানে প্লেয়ারকে আপনি যদি বসিয়ে দেন তার ফর্ম কোনো দিন ফিরবে না। আপনাকে প্লেয়ারকে খেলাতে হবে, আপনি তার উপর যদি আস্থা রাখেন তাহলে সে প্লেয়ার খেলতে খেলতে একদিন ঠিক ফর্মে ফিরে আসবে। সূর্যকুমার যাদব কিন্তু লিম্প প্যাচের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, বাট ওয়ার্ল্ড কাপে ফিরে এসেছেন সূর্যকুমার যাদব। তুমি আমার প্রশ্নটাই আমার কেড়ে নিলে যে সূর্যকুমার যাদব নিয়ে শেষ করতাম ভিডিওটা। মানে ঘরের ছেলে, মানে মুম্বাইকার, এবং ঘরের মাঠে বিশ্বকাপে নেতৃত্ব দেবে সেমিফাইনালে, এর থেকে বড় অকেশন, বড় মঞ্চ বোধহয় হতে পারে না। অবশ্য মানে খুব যে আশানুরূপ মানে এক্সপেকটেশনের বাইরে খেলে যায় এমনও নয়, কিন্তু ডু ইউ থিঙ্ক যে হ্যারি ব্রুক কিন্তু এর আগে কিন্তু সুপার 8 একটা অনবদ্য সেঞ্চুরি করে ইংল্যান্ডকে জিতিয়েছিল। সুতরাং এইটা কিন্তু দুটো ক্যাপ্টেনের কিন্তু একটা মানে বলে না স্ট্যাম্পিং দ্য অথরিটি অ্যাজ এ ক্যাপ্টেন, সেটাও কিন্তু একটা মানে সেটা কীভাবে দেখছো এই ক্যাপ্টেনের, এই দুই ক্যাপ্টেনের ডুয়েল, হ্যারি ব্রুক বনাম সূর্যকুমার যাদব? না সূর্যা দেখো মানে ওয়াংখেড়ে তার ঘরের মাঠ, তার এখানকার পিচ তার চেনা, তার মাঠের প্রতিটা ঘাস তার চেনা, তিনি এখানে খেলে বড় হয়েছেন। সো সূর্যার কাছে এটা মানে অবশ্য হোম কামিং তো তুমি বলছো যে সেটা তো বটেই। আমার মনে হয় সূর্যকুমার মানে জাস্ট একটা ওয়ান বিগ ইনিংস অ্যাওয়ে, মানে তিনি অলরেডি একটা ইনিংস খেলেছেন এগেন্সট ইউএসএ। আমি কালকে তাকে খেলতে দেখলে আমি অবাক হব না, কালকে আবার যদি তিনি একটা রান করে দেন বড়, আমি অবাক হব না। শুধুমাত্র সূর্যকুমার যাদব একমাত্র ঘরে ছিল না, শিবম দুবেও আছেন, আনসাং হিরো অফ ওয়ার্ল্ড কাপ, যাকে আমরা কেউ খেয়ালই করছি না, বাট তার এই যে ছোটো ছোটো কন্ট্রিবিউশন ভেবে দেখুন। লাস্ট ম্যাচটা আমি বলছি যে ওই যে তিনি ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি মারলেন, তার আগে কিন্তু 10 বলে 17 দরকার ছিল, দুটো ডট হয়ে গেলে 8 বলে 17 হতো, প্রেশারটা ইন্ডিয়ার উপর চলে আসতো। শিবম দুবেকেও মাথায় রাখবেন, তিনি কিন্তু ফিনিশার। আরেকজনের কথা ভুলে যাচ্ছ, হার্দিক পান্ডিয়া দুই মুম্বাই ইন্ডিয়ান্সে। আমি পুরোপুরি এন্টায়ারলি বম্বের কথা বলছিলাম, মুম্বাইয়ের কথা বলছিলাম। সূর্যা যেমন মুম্বাইয়ের ছেলে, শিবমও মুম্বাইয়ের ছেলে, হার্দিক পান্ডিয়া বুমরাহ ডিফেন্ডার তো আসেনি, মুম্বাই ইন্ডিয়ান্সের এরা আসেনি। বাট আমার বিশ্বাস যে কালকে সূর্যার থেকে একটা ইম্প্যাক্ট ইনিংস দেখতে চলেছি। আমি বলবো না বড় ইনিংস বা কিছু, সেটা গেস করা যায় না, বাট ইম্প্যাক্টফুল ইনিংস আশা করছি সূর্যার ব্যাট থেকে কালকে আসবে। এখানেই শেষ করব আমাদের এই ডিসকাশনটা। আমরা সবাই আশা করব, মানে কোটি কোটি ভারতীয়দের মতন, যে সূর্যার ব্যাট থেকে একটা অধিনায়কোচিত ইনিংস আসুক। তো এখন এ পর্যন্তই। আমরা অবশ্যই ইংল্যান্ড প্র্যাকটিসের পরে আপনাদের সামনে আবার আসব, এবং অবশ্যই আজকে বড়িয়াদার সঙ্গেও একটা চ্যাট থাকবে। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং খেলাধুলার যাবতীয় আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস এবং আমার সঙ্গে রাজস্বী গঙ্গোপাধ্যায়, সংবাদ প্রতিদিনের স্পোর্টস এডিটর। আমরা সাইন অফ করছি ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরে থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা।